অনির্বাণের অগ্নিবাণে আজকে কথা বলবো রাজ্যপাল দ্বন্দ্ব নিয়ে, যা ইতিমধ্যেই চূড়ান্ত যুদ্ধের স্তরে পৌঁছে গিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তার কারণ রাজ্যপাল এই মুহূর্তে 3 দিনের দিল্লি সফরে এবং তার মধ্যে আজকে দ্বিতীয় দিন। আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করতে চলেছেন, সকালে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন, গতকাল 3 জন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আর আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল এই প্রসঙ্গে, তিনি বলেছেন রাজ্যপালকে সরিয়ে নিতে বলে এর আগে বহুবার চিঠি দিয়েছি প্রধানমন্ত্রীকে, কথা বলেছি প্রধানমন্ত্রীর সঙ্গে, রাজ্যপালকে প্রত্যাহার করে নিতে বলেছে। আর ঠিক তখনই প্রশ্ন উঠছে, কেন রাজ্যপালকে প্রত্যাহার করে নিতে বলার মতো অনুরোধ করার প্রয়োজন পড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এদেশের প্রধানমন্ত্রীর কাছে? কি করেছেন, কি এমন করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়, যার জন্য রাজ্যপালকে ছড়িয়ে নেওয়ার জন্য, রাজ্যপালকে ফিরিয়ে নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন? ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি চিঠি লিখেছেন, চিঠিতে কি লিখেছেন, তা সবটাই শুনে নেব। তখন আমরা জিজ্ঞেস করা হয়নি, যদিও নিয়ম আছে যে রাজ্যকে পরামর্শ করে নেবে, রাজ্যের কাছ থেকে কথা বলে নেবে, কিন্তু করা হয়নি। কাজে উনি চলে গেলেও আমাকে জিজ্ঞাসা করা হয়নি, সেটা নাম কি করে জানবো? আসা যাওয়ার গানটা ওরাই একাই গায়। আমি কি থাকবো? আপনাকে কি করে বলবো? আমি প্রধানমন্ত্রী কিংবা চিঠি লিখে তোমাকে উদ্যোগ করতে রাজি। আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল প্রসঙ্গে কি বলেছেন। আর রাজ্যপাল এই মুহূর্তে দিল্লিতে গিয়ে কি করছেন? দিল্লি যাওয়ার আগে যে চিঠি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন, সেই চিঠিতে রাজ্যের রাজনৈতিক হিংসার প্রসঙ্গ। সেই চিঠি প্রকাশ পেয়ে যাওয়া নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর ইতিমধ্যেই তাদের অসুয়া ব্যক্ত করেছে, উষ্মা প্রকাশ করেছে। কিন্তু রাজ্যপাল জগদীপ ধনখড় যে রাজনৈতিক হিংসা নিয়ে এতখানি সরব, সেই রাজনৈতিক হিংসার অস্তিত্ব নিয়েই আজকে প্রশ্ন তুলেছেন। বলা ভালো, রাজনৈতিক হিংসার কোনো অস্তিত্ব নেই বলে আজকে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন মুখ্যমন্ত্রী, আসুন শুনে নিন। Whatever they are creating, the atmosphere that violence, there is no violence like that. One to sporadic incident, if any happens, we take strong action. We condemn all the violence. And there is no political violence. It is a BJP gimmick violence. There is no political violence, it is a BJP gimmick violence। অর্থাৎ বিজেপির গিমিক এই ভায়োলেন্স নিয়ে বারবার কথা বলা, এই ভায়োলেন্সের অভিযোগ, অর্থাৎ রাজনৈতিক হিংসার অভিযোগ। আর এই নিয়েই কথা বলবো আজকে আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে। আমার সঙ্গে উপস্থিত অতিথি যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে, আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে শতরূপা, আমার সঙ্গে রয়েছেন সুদীপ রাহা, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন দীপন মজুমদার, RSS এর তরফ থেকে আমার সঙ্গে রয়েছেন কলতান দাশগুপ্ত সিপিআইএম এর তরফ থেকে, এবং সুমন ভট্টাচার্য বিশিষ্ট সাংবাদিক। আমি প্রত্যেকের সঙ্গেই কথা বলবো, কিন্তু তার আগে আমার আজকের অনির্বাণের অগ্নিবাণের জন্য সাজিয়ে রাখা, আমার অতিথিদের জন্য এবং বিতর্কের জন্য সাজিয়ে রাখা আজকের প্রশ্নবাণ অনির্বাণের অগ্নিবাণ 1। সক্রিয় বলে কি ধনখড়ে আপত্তি রাজ্যের? রাজ্যপালের এই সক্রিয়তা, রাজনৈতিক হিংসার ঘটনা শুনলে ছুটে যাওয়া, এমনকি ভিন রাজ্যে পর্যন্ত চলে যাওয়া, সেখানে কি রাজ্যের আপত্তি? অগ্নিবাণ 2, রাজ্যপালের এই সক্রিয়তা, অর্থাৎ এমনকি ভিন রাজ্য পর্যন্ত চলে যাওয়া, অনেক সময় রাজ্য সরকারের পরামর্শ বা আপত্তি অগ্রাহ্য করে যাওয়া, সেটা কি অসাংবিধানিক? রাজ্যপালের এই সক্রিয়তা কি অসাংবিধানিক? অগ্নিবাণ 3, রাজ্যপাল এবারে তার রাজনৈতিক হিংসা নিয়ে সফর শুরু করেছিলেন নন্দীগ্রাম থেকে। ঠিক একইভাবে 14 বছর আগে 2007-এ নন্দীগ্রামে ছুটে গিয়েছিলেন আরেক রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী। আমার প্রশ্ন, গোপাল কৃষ্ণ গান্ধী ভালো হলে জগদীপ ধনখড় খারাপ কেন? আমি একে একে অতিথিদের সঙ্গে কথায় আসবো। আমি প্রথমেই চলে যাব সুদীপ রাহার কাছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন আমার সঙ্গে। সুদীপবাবু, আপত্তিটা ঠিক কোথায় জগদীপ ধনখড়কে নিয়ে? জগদীপ ধনখড়ের সক্রিয়তা আপনাদের আপত্তি, রাজ্যপাল এত সক্রিয় কেন? সুদীপবাবু, কি শুনতে কোনো সমস্যা হচ্ছে? কোনো কারণে সুদীপবাবুর শুনতে অসুবিধা হচ্ছে, সম্ভবত ফোনের যোগাযোগে কোনো প্রবলেম হচ্ছে। আমি আসবো সুদীপবাবুর কাছে, তার আগে আমি যাই রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার সঙ্গে রয়েছেন দীপন মজুমদার এবং সাংবাদিক হিসেবে রয়েছেন সুমন ভট্টাচার্য। সুমনবাবু, আপনার কাছে আমার প্রশ্ন জাস্ট মুখবন্ধের জন্য, রাজ্যপালের এই সক্রিয়তা কি অসাংবিধানিক বলে মনে হয় সাংবাদিক হিসেবে আপনার?
রাজ্যপালের মানে মানে এটা তো সক্রিয়তর রাজ্যপাল মোটামুটি বিজেপির প্রতিনিধি হিসেবেই কাজ করছেন। আর গোপাল কৃষ্ণ গান্ধীর সঙ্গে জগদীপ ধনকরের তুলনা করাটা মানে মহাত্মা গান্ধীর সঙ্গে কি বলে তুষার গান্ধীর তুলনা করাটা হয়ে যাবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা বলেছেন সেটা তো ঠিক, যে পশ্চিমবঙ্গে কটা রাজনৈতিক হিংসার ঘটনা ঘটছে যে রাজ্যপালকে সেটা নিয়ে দৌড়ে বেড়াতে হচ্ছে। যদি দু একটা বিচ্ছিন্ন ঘটনাকে এভাবে হাইলাইট করা হয় তাহলে তো সেটা খুব মানে দুর্ভাগ্যজনক ঘটনা। বেশ, আমি সুদীপ বাবুকে পেয়েছি সঙ্গে। সুমনবাবু, আবার আপনার কাছে ফিরবো পরে। সুদীপ রাহা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন। সুদীপ বাবু, যে প্রশ্ন করেছিলাম আপনাকে তখন সম্ভবত অডিও কোনো গোলযোগের কারণে শুনতে সমস্যা হয়েছে আপনার। সক্রিয় বলে কি রাজ্যপাল ধনখড় আপনাদের আপত্তি? সক্রিয়তা কিসের? উনি তো বিজেপির মুখপাত্র হিসেবে বাংলায় সক্রিয়। সাংবিধানিক কাঠামোয় ওনার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন না করে উনি বিজেপি দলের রাজনৈতিক প্রতিনিধি হিসেবে কাজ করছেন। সংবিধান এখন যদি বিজেপির শকুনদের হাতে চলে যায় তাহলে সংবিধানের মর্যাদা ভুলুণ্ঠিত হয়। আর এই রাজ্যপাল, যিনি নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যত ভোট দিতে বলেছিলেন, তাই আমি আপনাদেরকে বলতে চাই নির্দিষ্টভাবে যে এই রাজ্যপাল বিজেপির দালালি করছেন। আমরা আজ নয় বারংবার বলেছি যে রাজ্যপাল সাংবিধানিক পদে থেকে একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে কাজ করেন সেটা সংবিধানের অমর্যাদা। বাংলা কখনো এরকম রাজ্যপালকে দেখেনি। আর আপনারা যে প্রশ্নটা তুলছেন গোপাল কৃষ্ণ গান্ধী এবং জগদীপ ধনকরকে নিয়ে, গোপাল কৃষ্ণ গান্ধীর সময় আপনারা সাংবাদিকতা করছেন দীর্ঘদিন ধরে, আপনারা জানেন নন্দীগ্রাম নেতাই সিঙ্গুরে কি হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গোপাল কৃষ্ণ গান্ধী তিনি তার মতো করে অ্যাকশন নিয়েছিলেন। কিন্তু আজকের যিনি রাজ্যপাল, তিনি তো বিজেপি যা স্ক্রিপ্ট বলে দিচ্ছে সেই স্ক্রিপ্ট অনুযায়ী চলছেন এবং রাজভবনে বিজেপি বিধায়কদের নিয়ে মিটিং করছেন এবং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করছেন। এটা সংবিধানের জন্য লজ্জা, রাজ্যপাল পোস্টার জন্য লজ্জা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, রেল সেল যেমন বিক্রি করেছেন আগে রাজভবনটা বেচে দিন। রাজভবন বিক্রির জন্য অনুরোধ করছেন মাননীয় প্রধানমন্ত্রীকে সুদীপ রাহা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল জগদীপ ধনখড়কে ইতিমধ্যেই প্রত্যাহার করে নিতে বলে, ফিরিয়ে নিতে বলে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন বলে আজকে প্রকাশ্যেই জানিয়েছেন সাংবাদিক বৈঠকে। আমি শতরূপার কাছে যাব। শতরূপা, কি মনে হচ্ছে রাজ্যপাল এবং বিজেপি এই দুটো ভূমিকা এক হয়ে যাচ্ছে রাজ্যপালের, এমনটা অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস, বা আমি শুনলাম সাংবাদিক সুমন ভট্টাচার্য প্রায় একই রকম তার অবজারভেশন সাংবাদিক হিসেবে। এখানে আমার প্রশ্ন, এ রাজ্যে বিজেপির ব্যর্থতা বা বিজেপি নেতাদের ব্যর্থতা সেটাকে ঢাকতে কি এগিয়ে আসছেন রাজ্যপাল, এমনটা মনে হচ্ছে আপনাদেরও? অর্থাৎ আপনাদের কোথাও আপনাদের কাজকে সহজ করে দিচ্ছেন রাজ্যপাল? আমি না দুজনের কথা শুনছিলাম। আপনি বলেন একজন নাকি বিশ্লেষক আর একজন হচ্ছে রাজনৈতিক দলের থেকে, দুজনেরই কথা কিরকম সুরে এক সুর মিলে গেল। এবার আমার বক্তব্য একটাই, যে পার্টি সংবিধান কুটি কুটি করে ছিঁড়ে ফেলে, যে পার্টি বিধানসভা ভাঙচুর করে, তাদের কাছে আমরা অন্তত আশা করি না যে রাজ্যপালের ভূমিকা কি সেটা তাদের, বা সংবিধান আদৌ কি জিনিস সেটা তারা বুঝবে। সেই শিক্ষা তাদের নেই, সেই ঐতিহ্য, সেই রাজনৈতিক ঐতিহ্য তাদের নেই, ট্রেডিশনটাও তাদের নেই। কিন্তু আমি যেটা আমাদের বক্তব্য, যেটা তুমি জিজ্ঞেস করলে অনির্বাণ, যে না, ডেফিনেটলি নয় যে আমাদের ব্যর্থতা তো কোনো মতেই নয়। আমরা বরঞ্চ পশ্চিমবঙ্গ মানুষের আশীর্বাদে 3টে এমএলএ থেকে আমাদের 77টা এমএলএ, হ্যাঁ এখন 75টা এমএলএ, সেজন্য আমাদের ব্যর্থতা কোনো মতেই নয়। যেটা আমাদের কনসার্ন, যে লক্ষাধিক লোক বাড়ির বাইরে ছিল, আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম, তারপরেও যখন মানুষজনকে ফেরানো হচ্ছে হাইকোর্টের আদেশে, পুলিশ যখন ফেরাচ্ছে তারপরেও তাদের উপর সন্ত্রাস চলছে। তোমরা জানো ভালো করে, যারা বাড়িতে ফিরছে তারপরেও তাদের খুন হয়েছে। মাননীয় বড় মুখ করে বলেছিলেন যে আমি যখন শপথ নেবো তারপরে একটাও কোনো ঘটনা ঘটবে না, তখন দেখে নেবেন। 27 জন খুন হয়েছে, এবং 27 জন খুন হয়েছে সেটা আমাদের লিস্টে নয়, সেটা এফআইআর করে পুলিশ পোস্টমর্টেম করা তার লিস্ট। খুন হয়েছে এটা তো কোনো অস্বীকার করার ব্যাপার নয়। এটা নিশ্চয়ই আমরা গিয়ে আমাদের কার্যকর্তাদের খুন করিনি, বা তারা এমন অনেক কিছু বলতে যাচ্ছেন। সুদীপ মাথা নাড়ছেন, আমি একবার শুনে নি সুদীপের আপত্তি কোথায়। সুদীপ, কোথায় আপত্তি? মিথ্যাচার করছেন বিজেপি নেতারা, তো পাশে দাঁড়ায়নি। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা বিজেপির কর্মীরা যদি কোথাও আক্রান্ত বা ঘরছাড়া হয়ে থাকেন তাদেরকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছেন। বিজেপি এই শিক্ষা দেয়?
এই শিক্ষা দেয়? আপনি তো আমার থেকে আপনাদের বয়সে শিক্ষাটা অনেক বড়, আপনারা একটু ভাবুন। সহিষ্ণু হন না। আমার কি শিক্ষা আছে একটু আমি সহিষ্ণু দেখে নেবো। হন। আমি আমার আপনি তো শিক্ষা আমার জানি। থেকে বয়সে অনেক বড়, একটু সহিষ্ণু হন। আমরা তো বাংলার রাজনীতিতে আমরা নতুন, আমরা তো বাচ্চা ছেলে, আপনারা বড় লোক, বড় বড় মানুষ। আচ্ছা, এক এক করে আপনাদের থেকে তো আমরা শিখবো। বলবার শতরূপা, এক এক করে আমি সুদীপের ধৈর্য আপত্তিটা রাখুন শুনে নিই। আপনারা, শতরূপা দেবী। শতরূপা, আমি সুদীপের আপত্তিটা শুনে নিই, আমি আপনার কাছে আবারও ফিরবো এক এক করে প্লিজ। সুদীপ, আপত্তি কোথায়? এই ফিগারটাতে আপত্তি, যে 27 জন বললেন শতরূপা, যে 27 জন খুন হয়েছেন তাদের মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটা সভাপতি। দুটো তিনটে জায়গায় ঘটনা ঘটেছে, এটা ঠিক, কিন্তু তার পাশাপাশি আপনারাও দেখিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের কর্মী হোক, নেতা হোক, মুখপাত্র হোক, তারা বিজেপির যারা ঘর ছাড়া ছিলেন, পুলিশকে সঙ্গে নিয়ে তারা ঘরে ফেরানোর ব্যবস্থা করেছেন। সেটা নদিয়া হোক বা উত্তর 24 পরগনার একটা দুটো জায়গায় এরকম ঘটনা ঘটেছে। কিন্তু এই যে 27টা খুনের ঘটনার মানে যে লিস্ট ওরা ধরাচ্ছে, ওদেরকে জিজ্ঞেস করুন যে এই যে বলছে না লক্ষ লক্ষ কর্মী ঘর ছাড়া, আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, সেই লক্ষ লক্ষ লিস্টের তালিকা তৃণমূল কংগ্রেসের কাছে জমা দেওয়া হোক, আমরা দায়িত্ব নিয়ে তাদেরকে ঘরে শান্তিতে থাকবার ব্যবস্থা করব। বেশ। এই দায়িত্ব তৃণমূল কংগ্রেসের, তার কারণ তৃণমূল কংগ্রেস শাসক দল। Exactly. ওনারা রাজনৈতিক স্বার্থে মিথ্যাচার করতেন। এক্স্যাক্টলি সুদীপ, আমি এবার আপত্তির কারণ নিয়ে শতরূপার কাছে যাবো। শতরূপা হাত তুলেছেন, প্লিজ। হ্যাঁ, অনির্বাণ, ওরা আবার নাগারে শোয়ের পর শোয়ে ওরা মিথ্যে কথা বলে যাচ্ছে, লাগাতার ওরা ডাহা মিথ্যে কথা বলে যাচ্ছে। 27টা মানুষ যে মারা গেছে এবং কিভাবে মারা গেছে তার পোস্টমর্টম হচ্ছে, সেখানে নিশ্চয়ই লেখা নেই যে তৃণমূল খুন করেছে বা কিছু, কিন্তু বিজেপির কার্যকর্তা, তা তো আর আমরা নিজেরা কর্মী 27 জন বলুন, 27টা খুন হয়েছে 27 জন, সরি, ঠিক আছে, তাই যদি হয় 27 জন, আই এম সরি, মানে 27টা খুন হয়েছে, 27টা মার্ডার, 27 জন খুন হয়েছে, 27টা মার্ডার হয়েছে, সেটা কথা নয়। আমার ভাষা আটকানোর দরকার নেই, আপনারা নিজেদের ভাষা ঠিক করুন, নিজেদের ফ্যাক্টস ঠিক করুন। এবার মধ্যে কথা হচ্ছে, ওরা যদি বলে থাকে যে হ্যাঁ তৃণমূল ঘরে ফেরাচ্ছে, সেটাই কাম্য, রাজ্য সরকারই উচিত বাড়ি ফিরিয়ে দেওয়ার লোকজনকে, কিন্তু সত্যি কথাটা হচ্ছে রিপাবলিক বাংলাও জানে, প্রতিটা চ্যানেল জানে যে মানুষকে ঘরে ফেরানোর পরও তাদের রাজ্য সরকারের লোকাল অফিসগুলোতে ডেকে পাঠানো হচ্ছে, তৃণমূলের লোকাল অফিসগুলোতে ডেকে পাঠানো হচ্ছে, নয় তাদের দিয়ে মুচলেখা করানো হচ্ছে। মাননীয়া কালকেই প্রেস কনফারেন্সে বলেছে যে জায়গা বিজেপি বলুন। করব না। আরে আমি পৌঁছে যাব, আপনি স্পেসিফিক জায়গা বলুন। আমি পৌঁছে যাব, তৃণমূল কংগ্রেসের কোন কর্মী বিজেপি কর্মীর গায়ে হাত দেয়, আপনি জায়গার তালিকা দিন। অনির্বাণ, ওকে থামাও। আমি মাননীয়া পরিষ্কার বলেছে যে বিজেপি করবো না, এরকম বুকে লিখে ঘুরে বেড়াতে হবে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম হুঙ্কার দেয়, সেই রাজ্যের মানুষজন ঘর ছাড়া আছে, এরা যদি বলে যে ঘরে ফেরাবে, খুব ভালো কথা, ঘরে ফেরা, তাদের সসম্মানে। বেশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য প্রসঙ্গে আপনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা লাস্ট কথা, অনির্বাণ, লাস্ট একটা কথা, হ্যাঁ, আমি এটা একদম অনস্বীকার্য যে তৃণমূল জিতেছে, তৃণমূল হই হই করে 213টা সিট নিয়ে জিতেছে, তাহলে মানুষ যে মর্যাদা তাদের দিয়েছে, সেই মর্যাদা মানুষকে তারা ফিরিয়ে দিক। তাদের কর্তব্য প্রতিটা মানুষকে, পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষকে সসম্মানে জীবনযাপন করতে দেওয়া। বেশ, শতরূপা, আপনি যে বক্তব্যের কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন যে বুকে লিখে ঘুরতে হবে, একবার শুনে নিই এক্স্যাক্টলি মুখ্যমন্ত্রী কি বলেছিলেন বিজেপি কর্মীদের প্রসঙ্গে বা এই রাজ্যে ভবিষ্যতে বিজেপি করা প্রসঙ্গে। বাংলা ভালো আছে বলে এত হিংসা কেন? বাংলা যা করতে পারে তা কেউ করতে পারে না। সাজিয়ে গুজিয়ে নাটক করে, কিছু ফলস ভিডিও করে, কিছু ফেক ভিডিও করে যারা বাংলাকে ডিফেম করে বেড়াচ্ছে, একদিন তাদের বুকে লিখে বেড়াতে হবে বিজেপি করি না, বিজেপি করি না, বিজেপি করি না। বুকে লিখে ঘুরতে হবে বিজেপি করি না, বিজেপি করি না, বিজেপি করি না। আমি সুদীপ আপনার কাছে আসব। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে এমন কথা শুনলে স্বাভাবিকভাবে, যেমনটা শতরূপা বলছেন, বিরোধী দলের, সে বিজেপি হন, বাম হন, অন্য যে কোনো দলের হন, তাদের মনে তো এই শঙ্কা জায়গাটা স্বাভাবিক যে তাহলে মুখ্যমন্ত্রীকে এটাকে চাইছেন, এই ভবিষ্যৎবাণী কি আসলে মুখ্যমন্ত্রীর ইচ্ছে? বিষয়টা আশঙ্কার নয়, বিষয়টা বাস্তবতার। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন এ কথা ঠিক, এবং এর পাশাপাশি এটাও ঠিক যে বিজেপি কর্মীদের কথা না হয় বাদ দিলাম, বিজেপির যারা নেতা, যারা তুরুপের তাস ছিলেন, মুকুল রায় থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডল থেকে আরো অন্যান্য যারা তৃণমূল থেকে ভাঙিয়ে নিয়ে গেছিলেন, তারা বলছেন যে বিজেপি করি না, বিজেপি করতে গিয়ে ভুল হয়েছে। তারাই তো আজকে প্রায় প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে বলছেন যে বিজেপি করতে গিয়ে ভুল হয়েছে। মুখ্যমন্ত্রীর ভুল কি বলেছেন, এবং একথা ঠিক
যে আরো যত দিন যাবে সাধারণ মানুষ তথা বিজেপি কর্মীরাও বুঝতে পারবেন যে বিজেপি দলটা করা যায় না, তারা সত্যি প্ল্যাকার্ড নিয়ে বলবে মানুষ, বাংলার মানুষের সামনে দাঁড়িয়ে যে আমরা বিজেপি করেছিলাম, আমরা ভুল করেছিলাম। তার কারণ এই দলটা সেই দল যাদের দলের নেতা কর্মীরা নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে ব্যক্তিগত কোন্দলে বেশি ব্যস্ত, বিজেপি কর্মীদের সাথে কথা না বলতে গিয়ে কথা যখন রাজ্য সভাপতির সঙ্গে কথা বলতে যান তখন রাজ্য সভাপতি বলছেন যান তৃণমূল করুন। তাহলে সেই বিজেপি কর্মীরা কি করে দিলীপ ঘোষের প্রতি আস্থা রাখবেন? সেই বিজেপি কর্মীরাই আজকে প্ল্যাকার্ড লাগিয়ে বলছেন যে আমরা বিজেপি করি না, আমরা বিজেপি করতে পারবো না। এ কথা কি শতরূপা দেবীরা অস্বীকার করতে পারবেন? আমি ওই নির্দিষ্টভাবে খাবার প্রসঙ্গ স্মরণ করে দেওয়ার জন্য বলছি না, মানে ওটা ওইভাবে আলোচিত হয়েছিল সংবাদ মাধ্যমে, তাই বলছি। মানে ফিশ ফ্রাই খাওয়ার জন্য নিশ্চিতভাবে আপনারা জাননি, আপনারা দলীয় কর্মীদের হিংসায় আক্রান্ত হওয়া নিয়েই বলতে গিয়েছিলেন, যেটা অন্য কারণে হয়তো সংবাদ মাধ্যমে প্রথম পাতায় জায়গা করে নিয়েছিল, সেটা অন্য প্রশ্ন। কিন্তু সেভাবেও আজকাল আর আপনাদেরকে নবান্নে যেতে দেখা যায় না। তার কারণটা কি? এ রাজ্যে কি বিরোধী হিসেবে আপনারা এতটাই তুচ্ছাতি তুচ্ছ হয়ে গিয়েছেন যে আপনাদের কর্মীদের আর ঘরছাড়া হতে হয় না, আর তাই রাজ্যপালের এই ভূমিকা নিয়ে আপনাদের আর কোনো দায় নেই? আপনারা মনে করছেন যে রাজ্যপাল আসলে যা করছেন তা রাজ্যের বিরুদ্ধে করছেন, নাকি এটা তৃণমূলের সঙ্গে আপনাদের রাজনৈতিকভাবে কাছে আসার ইঙ্গিত? 2007 সালে রাজ্যপাল তার কিছু কাজকর্ম প্রসঙ্গে আমাদের যা বক্তব্য ছিল, 2021 সালেও তাই। তার কারণ আমাদের পার্টির নীতি, আদর্শ ইত্যাদি, তাতে কেন্দ্র রাজ্য সম্পর্কের যা প্রোটোকল, রাজ্যপালের যা সাংবিধানিক সীমাবদ্ধতা, সেগুলো সম্পর্কে আমরা থ্রু আউট দ্য টাইম কথা বলে এসেছি যে রাজ্যপালকে একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে যাওয়ার উচিত নয়। এই পদ তার প্রাসঙ্গিকতা বিষয়েও আমাদের অনেক কথা ছিল, যা 2007-এও ছিল, 2021-এও ছিল। কিন্তু 2007-এ একটা রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেসের নেতা এখানে আছেন, 2007-এ কিন্তু তারা এই রাজ্যপালকেই মাথায় করে, মানে প্রায় পুজো করার মতো করে হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই হচ্ছে ওই হচ্ছে আপনি দেখুন বলে তার কাছে গিয়ে পড়েছিল। রাজ্যপালও সেই সময় তার সাংবিধানিক গণ্ডিকে অতিক্রম করে অনেক কাজ করেছিল। আমরা তখনও যে লাইনে ছিলাম, আমরা এখনো সেই লাইনে আছি। বেশ, কলতান বাবু আমি একটা ছবি দেখাবো, কলতান বাবু আমি একটা ছবি দেখাবো, ভালো হয়েছে আপনি এই কথাটা বলা। আপনারা তখনও যে লাইনে ছিলেন এখনো সেই লাইনে আছেন। আমি একটা ছবি দেখাবো কলতান বাবু, আমি এই ছবিটা দেখিয়ে এক এক করে প্রত্যেককে জিজ্ঞাসা করবো এই ছবি সম্পর্কে তাদের মূল্যায়ন কি। আসুন একটা ছবির দিকে নজর রাখি। আসলে বলা ভালো দুটো ছবি। এই ছবিটা 2007 সালে রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী দাঁড়িয়ে আছেন নন্দীগ্রামের মাটিতে, আর এই ছবিটা 2021 সালে রাজ্যপাল জগদীপ ধনকর তিনিও দাঁড়িয়ে আছেন নন্দীগ্রামের মাটিতে। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন, এটা যেহেতু মুভি, কিছুক্ষণ পরেই দেখবেন যে তার পায়ে পড়ে যাচ্ছেন দুই মহিলা, যে দেখতে পাচ্ছেন আপনারা। এই পায়ে পড়ে যাওয়ার ছবিটা আর এই পায়ে পড়ে যাওয়ার ছবিটা, আমার প্রশ্ন এক এক করে আমি কলতান বাবুকে দিয়ে শুরু করি। কলতান বাবু, যদি আপনার কথা ধরে নিই, আপনাদের ভূমিকা বদলায়নি, তাহলে এই ছবিটাও খারাপ আর এই ছবিটাও খারাপ, দুটোই ভুল। রাজ্যপালের ভূমিকা, রাজ্যপালের কাজ, এটা সম্পর্কে সিপিআইএম এর মূল্যায়ন, বামপন্থীদের মূল্যায়ন বদলায়নি। আমি বোঝাতে চাইছি তৃণমূলের মূল্যায়নটা বদলে গিয়েছে। আমাদের মূল্যায়ন 2007-এও যা ছিল 2021-এও তাই আছে। বেশ, আমি তাহলে সুদীপ বাবুর কাছে যাই, আবার আমি চাইবো ছবিটা রাখতে, এবং সুদীপ বাবুকে জিজ্ঞাসা করতে। সুদীপ বাবু, আমি জানি না আপনার সামনে এই মুহূর্তে রিপাবলিক বাংলা খোলা আছে কিনা, টেলিভিশন স্ক্রিনটা খোলা আছে কিনা। এই মুহূর্তে আমার টেলিভিশন স্ক্রিনের বাঁদিকে একটা স্টিল ছবি, রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী দাঁড়িয়ে আছেন নন্দীগ্রামের মাটিতে, আর তাকে হাতের কাছে পেয়ে একেবারে তার পা ছুঁতে চেয়ে বা তার পায়ে পড়ে গিয়ে নন্দীগ্রামের সেদিনকার নির্যাতিতারা তাদের আবেদন নিবেদন জানাচ্ছেন। আর ডান দিকে, এটাও একটা ফাইল ছবি, তবে এবছরের 2021-এ রাজ্যপাল জগদীপ ধনকর সেই নন্দীগ্রামে। ছবিটা প্রায় এক, স্টিল করলে অনেকটা একই রকম দেখতে লাগবে। আমার প্রশ্ন, 2007-এর এই ছবিটা ঠিক হলে আজকের এই ছবিটা ভুল কেন? না, আমি বলছি কোন ঘটনার সাথে কোন ঘটনার তুলনা করা হচ্ছে। আমি সবার প্রথম আপনাদেরকে স্মরণ করিয়ে দেবো যে এটা ছিল একটা গণহত্যা, রাষ্ট্রযন্ত্র যে গণহত্যায় সরাসরি অংশ নিয়েছিল। আর আজকে আপনারা যে ছবিগুলো দেখাচ্ছেন, যে ভিডিও বাজারে আসছে, আমরা তো দেখতে পাচ্ছি যে বিজেপির আইটি সেল কিভাবে অন্য রাজ্যের ভিডিও দেখিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। নন্দীগ্রাম সিঙ্গুর নেতাই সারা বাংলার মানুষ মানে ভয়ে সন্ত্রস্তে তাদের শিহরিত হয়েছিলাম আমরা। আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এক দশকে কোন রকম কোন গণহত্যার ঘটনা এই জামানায় ঘটেনি, তৃণমূল কংগ্রেসের জামানায়। এটা আমাদের গর্ব নয়, এটা আমাদের দায়িত্ব
বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই দায়িত্ব পালন বেশ, করছেন। আমি এখনো আজকে পর্যন্ত রাজ্যপাল দুজনের মত যেখানে পেলাম। যেখানে যাচ্ছেন, আমি আবারও চাইবো ছবিটা এখানে রাখতে। আমি এখনো পর্যন্ত দুজনের মত পেলাম। কলতান দাশগুপ্ত সিপিআইএম থেকে বলছেন তারা মনে করতেন এই ছবিটাও বেঠিক, তাদের মতে এই ছবিটাও বেঠিক। সুদীপ রাহা মনে করছেন এই ছবিটার তাৎপর্য ছিল, প্রয়োজন ছিল, এই ছবিটার প্রয়োজন নেই, তাৎপর্য অনেক লঘু, প্রায় নেই বললেই চলে। আমি এবার যাই শতরূপার কাছে। শতরূপা, এই দুটো ছবি সম্পর্কে আপনার মতামত প্লিজ জানাবেন। দেখুন, রাজ্যপাল তখনও যে কাজ করেছিল এখনো সেই কাজই করে যাচ্ছে, মানুষের পাশে দাঁড়ানো। এবং এরা আবার তৃণমূলরা আবার ডাহা মিথ্যে কথা বলে যাচ্ছে। এবং তার আগে আপনার আমাদের পূর্ববর্তী বক্তা যিনি ছিলেন সিপিএম, তার কথা কি বা ধরবো, মানুষই সরিয়ে দিয়েছে তাদের পশ্চিমবঙ্গ বুক থেকে, তার কথার উত্তর আমি যাচ্ছি না। কিন্তু তৃণমূলের বক্তারা এই যে ডাহা মিথ্যে কথা বলে যাচ্ছে, গণহত্যা এবং পোস্ট পোল ভায়োলেন্স যে কি রেটে হয়েছে সেটা আমাদের কথা ছেড়ে দিন। আমি যে ওদের কথা যদি আমি সেও মেনে নিই যে আমরা এগুলো বানিয়ে বানিয়ে বলছি, স্বয়ং রাজ্যপাল গেছে, চোখের সামনে মানুষ পায়ে ধরে কান্নাকাটি করছে আর হাউমাউ করে কান্নাকাটি, মানে এটা একটা দুটো টিয়ার টিভি সিরিয়াল নয়, এটা মানে এতগুলো ঘটনা ঘটেছে। রাজ্যপালের মতন সিনিয়র লোক, আপনারা যারা রাজ্যপালকে চেনেন না, রাজ্যপালের ব্যাকগ্রাউন্ড জেনে নিন। রাজ্যপালের মতন লোক কান্নাকাটি করছে আপনাদের সামনে, এটা আমাদের সামনে নয়, প্রেসের সামনে কান্নাকাটি করেছে। এবং এমনই অবস্থা যে আমরা যখন হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, হাইকোর্ট আদেশ দিয়েছে যে এই জিনিসটা ঠিক করো, পোস্টপল ভায়োলেন্সটা সামলাও। তা মাননীয় কিন্তু মিথ্যে কথার পর মিথ্যে কথা বলে যাচ্ছে। এবং মাননীয় সুরে সুর মিলিয়ে মাননীয় যে সাঙ্গপাঙ্গরা আছে তারা লাগাতার মিথ্যে কথা বলে যাচ্ছে। একেবারে শতরূপা, আমি এই প্রসঙ্গে দীপন বাবুর কাছেও যাব এবং সুমন ভট্টাচার্যের কাছেও যাব। তিনজনের মত আমার এখনো পর্যন্ত নেওয়া হয়েছে। আমি সুমন বাবুর কাছে প্রথম যাব, তারপর দীপন বাবুর কাছে। আমি আবারও চাইবো ছবিটা স্ক্রিনে বারবার আমাদের দর্শকদেরকে স্মরণ করাতে। সুমন বাবু, আমি একটু জাস্ট স্মরণ করিয়ে দেবো, আপনারা বর্ষিয়ান সাংবাদিক, আপনারা সিনিয়র সাংবাদিক। আমি কিন্তু গোপাল কৃষ্ণ গান্ধীর সঙ্গে জগদীপ ধনকরের তুলনা করিনি। দুজন আলাদা মানুষ, আলাদা ইন্ডিভিজুয়াল। আমি তুলনা করেছি গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল 2007, গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল 2021। রাজ্যপাল নয়, আমি মনে করি চেয়ারটা গিয়েছিল বা চেয়ার গিয়েছিল, ওখানে পৌঁছেছিল। 2007-এ চেয়ারের ওই পৌঁছানো যদি ঠিক হয়, 2021-এ ভুল কেন? কারণ জগদীপ ধনকর এই চেয়ারে বসার উপযুক্তই নন। এইটা যদি অনির্বাণ আপনারা না বোঝেন, তাহলে একটা তিলকে তাল করবার চেষ্টা করছেন। যে কোনো সময় যে কোনো রাজনীতিতে বা সাংবাদিকতায় তিলকে তাল করাটা অন্যায়। যদি একটা চ্যানেলের কেউ তোলাবাজির অভিযোগে অ্যারেস্ট হয়, তাহলে সেই চ্যানেলের সব সাংবাদিক বা তার বসরা তোলাবাজ হয় না। তেমনি আপনাদের রিপাবলিক বাংলাকে বুঝতে হবে, একটা বিক্ষিপ্ত ঘটনাকে হাইলাইট করে আপনারা যেটা করছেন, জগদীপ ধনকরও সেটাই করছেন। অর্থাৎ 2007-এর 14ই মার্চ আর 2021 এক নয়। আর সমস্যা হচ্ছে শতরূপা দেবীদের, আমি কলতান বাবুদের ভক্ত নই। 2007-এ পশ্চিমবাংলায় যত ভোটের পার্সেন্টেজ ছিল বিজেপির, আজকে সিপিএম সেই পার্সেন্টেজে নেমে গেছে। তাই বলে গণতন্ত্রের ভোটের পার্সেন্টেজ দিয়ে যদি বিচার করতে হয়, তাহলে 2024-এর পরে শতরূপা দেবীদের সত্যি কত পার্সেন্টেজ ভোট থাকবে সেটা নিয়ে আলোচনা করতে হবে। সমস্যা হচ্ছে বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে না এবং সেই জন্য রাজ্যপালের এই পদটাকে এইভাবে ব্যবহার করে। আর তার সঙ্গে কিছু গদি মিডিয়া আছে যারা বিক্ষিপ্ত ঘটনাকে বাড়িয়ে চড়িয়ে দেখিয়ে রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে চায়। যে কথাটা অনির্বাণ আপনি বারবার প্রশ্ন করছেন, সেটা আপনারা মুকুল রায় বা রাজীব বন্দ্যোপাধ্যায়কে কেন জিজ্ঞেস করছেন না? মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায় কেন বারবার বিজেপি ছাড়ার কথা বলছেন? কেন বলছেন যে রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করেছিল বিজেপি? নিশ্চিতভাবে সুমনবাবু জানিয়ে রাখি, নিশ্চিতভাবে আমি ইতিমধ্যেই মুকুল বাবুর কাছে আমার ইন্টারভিউর অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছি। যেদিন মুকুল বাবুকে তার দল, মানে নতুন দল তৃণমূল কংগ্রেস পারমিট করবে, আমি সেদিনকেই সরাসরি মুকুল বাবুর কাছে প্রশ্ন করবো এই প্রসঙ্গে, যে আপনি বলছেন যে কোথায় 4 বছর ঘর করার পর কেন মুকুল রায় মনে হলো যে বিজেপি একটি সাম্প্রদায়িক দল। আমি মুকুল বাবুকে পেলে নিশ্চয়ই প্রশ্ন করবো। এবার যাবো দীপন বাবুর কাছে। দীপন মজুমদার আমার সঙ্গে রয়েছেন। দীপন বাবু, এই দুটো ছবি প্রসঙ্গে আপনার মত জানতে চাইবো। 2007-এ নন্দীগ্রামে গোপালকৃষ্ণ গান্ধী, 2021-এ নন্দীগ্রামে জগদীপ ধনকর, রাজ্যপাল, গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন, দুটো ছবিতেই একটা জিনিস স্পষ্ট, যে যারা নির্যাতিতা বা যারা নির্যাতিত তারা কিন্তু 2007-এও নির্যাতিত, তারা আজকেও নির্যাতিত।
এবং তখন 2007-এ বামফ্রন্ট সরকারে ছিল, রাজ্য সরকারে, এবং এখন তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্ট এই দুটো কিন্তু একটা কয়েনের দুটো সাইড। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। তখন বামফ্রন্টে ছিল মজিদ মাস্টার। মজিদ মাস্টারের কীর্তিকলাপ আপনারা সবাই জানেন, কি কি করেছিলেন সবটাই জানেন, কলাতন বাবুও জানেন। এখন আমি একটা ছোট্ট উদাহরণ দিই। মানিক চকের রফিকুল মাস্টার 9 বছরের একটি শিশুকে, একটি কন্যা শিশুকে কিভাবে মানে উনি রেপ করেছেন সেটা আমি এখানে বলতে পারবো না। প্রমাণ নিয়ে আপনি বলবেন কি করে? আপনি তো মিথ্যে কথা বলছেন টিভির সামনে দাঁড়িয়ে। আরে দাঁড়ান, এক মিনিট বলতে দিন, তারপরে বলতে দিন। এইভাবেই এরপরে যে বিক্ষিপ্ত ঘটনা ফারাক্কাতে দুজন যুবক তৃণমূল কংগ্রেসের, তারা অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকে একজন যুবতীকে শ্লীলতাহানি করেছেন। 40 জনের উপরে মারা গেছেন। পোস্ট পোল ভায়োলেন্সের 40 জনের উপরে মারা গেছে। দীপনবাবু এখানে আমার সাংবাদিক হিসেবে একটা প্রশ্ন আছে, আমার একটা আপত্তির জায়গা আছে। এই যে এতক্ষণ ধরে বলছিলেন ঘটনাগুলোর বিবরণ, শেষ ঘটনাটাই বললেন তৃণমূল কংগ্রেসের দুজন যুবক। যদি ধরেও নি, আমি জানি না, যদি ধরেও নি ওই দুই যুবক তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত, কিন্তু তাদের ধর্ষণের দায় দল হিসেবে তৃণমূল কংগ্রেসের কাছে কি করে আসে? আপনি কি কথা বলতে পারবেন বুকে হাত দিয়ে যে ভারতবর্ষের এমন কোনো দল আছে যে দলে কোনো না কোনো ধর্ষক কখনো নেই, অথবা কোনো না কেউ ধর্ষণের ঘটনাতে অভিযুক্ত হয়েছেন? এরকম তো কেউ নেই। আমি বলছি যদি তৃণমূল কংগ্রেসের মেম্বার হয় তাহলে, এবং তারা একটা ধর্ষণ করেছে, এর আগে কিন্তু আমরা উত্তরপ্রদেশে দেখেছি বিজেপির একজন বিধায়ক, প্রাক্তন বিধায়ক, তিনি ধর্ষণে অভিযুক্ত ছিলেন, তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে, এবং যোগী আদিত্যনাথজি উনি নিজে সিবিআই বিরতির সময় আমি আপনার কাছে ফিরবো, বিরতির পর ফিরে এসে কথা দিচ্ছি আপনার কাছে ফিরবো, আপনার বলা অসম্পূর্ণ থাকলো। বিরতির পর ফিরে আসবো আরো বিস্তারিতভাবে এই আলোচনা নিয়ে। জগদীপ ধনখড় যা করছেন তার সংবিধানের আওতার মধ্যে পড়ে কি পড়ে না, আর আমি দীপনবাবুর কাছে ফিরবো। বিরতিতে যাওয়ার আগে দীপনবাবুর বক্তব্য অসমাপ্ত ছিল। দীপনবাবু, আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম অপরাধের সঙ্গে আপনি দলকে কেন যুক্ত করছেন? আমি বলছি অনির্বাণদা, আমরা দেখেছিলাম উত্তরপ্রদেশে একজন বিজেপির প্রাক্তন বিধায়ক, উনি এখন বহিষ্কৃত, বিজেপির দ্বারাই বহিষ্কৃত। উনি একটি ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত হওয়ার পর তাকে দল বহিষ্কার করে, এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি সিবিআই এনকোয়ারির সুপারিশ করেন এবং সিবিআই কে নিয়ে আসেন কেসটা। কিন্তু আমরা পশ্চিমবঙ্গে দেখছি তৃণমূল কংগ্রেসের এই আরম্ভ করে এত ধর্ষণ, রফিকুল মাস্টার কি জিনিসটা করলো, কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু একবারও কিন্তু নিরপেক্ষ কোনো তদন্তের কোনো কথাই বলেনি, এবং বহিষ্কার করা তো দূরে থাক। তাহলে আমি কেন তৃণমূল কংগ্রেসকে এর মধ্যে টানবো না? কারণ এখানে তো পরিষ্কার যে এটা স্টেট স্পন্সর্ড টেররিজম চলছে। বেশ, সুমন বাবু হাত তুলছিলেন, বোধহয় কিছু বলার ছিল। সুমন ভট্টাচার্য, সুমন বাবু প্লিজ। দেখুন অনির্বাণ, যে কোনো কেউ রাজনৈতিক বিশ্লেষক যে কোনো দলের সমর্থন করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু অন্তত তথ্যটা ঠিক দেওয়া দরকার। উন্নাওয়ের যিনি বিজেপি বিধায়ক ছিলেন, তার স্ত্রীকেও এইবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী করেছিল, ফলে তাকে কোনো দল থেকে বহিষ্কার করা হয়নি। আর কোনটাকে স্টেট স্পন্সর্ড টেররিজম বলে সেটা জানার জন্য দীপন বাবু একটু গতকাল দিল্লি হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেইটা ভালো করে পড়ে নিতে পারে, সেটা পড়লে বুঝতে পারবেন যে দিল্লি হাইকোর্ট কি বলেছে, রাষ্ট্রের ভূমিকা কি, কে জঙ্গি আর কে জঙ্গি নয়। দেখুন, কোন চ্যানেল বা কোন ব্যক্তি আবার আমি রিপিট করছি যে একটা চ্যানেলে একজন সাংবাদিক যদি তোলাবাজির অভিযোগে ধরা পড়ে, তাহলে সেটা বিক্ষিপ্ত ঘটনায়, সেটা কোনো সামগ্রিক ঘটনা নয়। আবার আমি বলছি, সুমন বাবু দুজনকেই থামতে বলবো। আমি ঠিক এই প্রশ্নটা দীপন বাবুর কাছে করেছিলাম যে ধর্ষণের মতো একটা অত্যন্ত জঘন্য অপরাধ, সেই অপরাধে অভিযুক্ত কেউ তাকে কি করে নির্দিষ্ট রাজনৈতিক দলের বলে তিনি চিহ্নিত করছেন? আমি সুদীপ বাবুর কাছে যাবো। সুদীপ বাবু হাত তুলছেন, সুদীপ বাবু প্লিজ।
সুদীপবাবু, আপনাদেরকে বলি, আমি ওনারা যখন বলেছেন আমি কিন্তু ইন্টারাপ্ট সুমনবাবু প্লিজ, সুদীপবাবু বলছেন, সুদীপ রাহা বলছেন, সুমনবাবু প্লিজ। নির্বাচনের পরে হ্যাঁ, আপনারা আমি শুধু একটা জিনিস বলি, ধর্ষণের যে ঘটনার কথা বলছেন এটা উত্তরপ্রদেশ বা গুজরাট নয়, ঘটনা যেদিন ঘটেছে তার সঙ্গে সঙ্গে 7 জন অ্যারেস্ট হয়েছিলেন। আর 2 নম্বর কথা সেটা হচ্ছে যে আজকে যে গভর্নরকে আপনারা এত প্রোঅ্যাক্টিভ দেখছেন, আমরা আসলে 2014 সালের আগে নরেন্দ্র মোদী বলেছিলেন না যে কালো ধন বিদেশ থেকে ফিরিয়ে আনবেন, আমরা তারপরে কাল নোটবন্দি হলো, আমরা খুব চিৎকার চেঁচামেচি করলাম যে কালো ধন কোথায় গেল, কালো টাকা কোথায় গেল। আমরা সত্যি বুঝতে পারিনি বিজেপি মানে নরেন্দ্র মোদী আর অমিত শাহ বাংলার জন্য বিজেপির একটা কালো ধন, বিজেপির একটা কালো ধন জগদীপ ধনকরকে পাঠাবে। জগদীপ ধনকর রাজ্যপাল নন, ওটা হচ্ছে কলতান দাস কালো হাত ধন। তুলছেন, আমি কলতানের কাছে যাবো। আর- কলতান হাত তুলছেন, সুদীপ আমি কলতানের কাছে যাবো। কলতান বাবু প্লিজ। আমার একটা খুব সামান্য প্রশ্ন আছে। বিশিষ্ট মানুষজন তারা এখানে বলেছেন যে কোনো একটা দুটো ঘটনা ঘটলে সেটাকে রাজনৈতিক দলের সাথে নাকি জুড়ে দিতে কিছু সমস্যা ইত্যাদি হচ্ছে। আমি বলছি যে 2008, 9, 10 সালে মাননীয় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ছবির মধ্যে রক্ত লাগিয়ে জুতোর মালা দিয়ে কলকাতার রাস্তায় মিছিল করানো হয়েছিল। তো সেই প্রসঙ্গে তার পক্ষে বিপক্ষে যুক্তিটা কি এখনের সাথে সেই সময় খাটবে? তখন কিন্তু অন্য যুক্তি দেওয়া হয়েছিল। তার মানে আমি যখন যেরকম সুযোগ পাবো তখন সেই রকম যুক্তি দিয়ে হচ্ছে যে নিজে বাঁচিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এই কথাটা, এই প্রশ্নের উত্তরটা যদি আজকে আমি বাকি বিশিষ্টদের কাছ থেকে পাই তাহলে আমার একটু ভালো লাগবে। কলতান বাবু, সেই দিনকে বুদ্ধদেব ভট্টাচার্যের গলায় যে জুতোর মালা পরানো হয়েছিল সেটা যেমন কন্ডেম করছেন, এটাও কন্ডেম করতে হবে যে রাজ্যপালকে বিধানসভার গেটের বাইরে থেকে বেরিয়ে আসতে হয়, গেটের ভিতরে ঢুকতে পারেন না আপনি। উনি আমাদের সংবিধানের কাস্টোডিয়ান, এই জিনিসটা কন্ডেম করুন। ওইরকম মালা দেওয়া যায় না, তার শরীরে রক্ত দেওয়া যায় না, সেটা বাঁচায় আছে, তখন বামফ্রন্টের বিপদে পড়েছে বলে এখন এইসব বলতে এসছে। আরে আপনারা তখন একটা এইসব কোনো কথা মাথায় পরিষ্কার করে আসেনি। বলুন না। তখন ভেবেছিলেন বামফ্রন্ট যাবে আর আমরা রাজ্যপাল গোপাল কৃষ্ণ এখন সেটা গান্ধী মাথায় আসেনি। রাজ্যপাল সম্পর্কে আমাদের তখনও যা কথা ছিল এখনো তাই কথা, কিন্তু যারা এই যুক্তিটা দিচ্ছেন তার মানে আপনারা সংবিধান মানেন না, তার মানে আপনারা সংবিধানের 163 ধারা এবং সংবিধানের 164 ধারা মানেন না, এটাই প্রমাণ হয়ে গেল। এবং তার জন্য পশ্চিমবঙ্গের আপনাদের একটা বড় সূত্র দিয়েছে। উত্তরপ্রদেশের হাতরাসে কি করেছে? ভালো করতে পারবে না। আচ্ছা, উত্তরপ্রদেশের হাতরাসে যাচ্ছে মানিক চকের নবীন মাস্টার মানিক চকের নবীন মাস্টার ত্রিপুরায় কত মানুষ ঘর ছাড়া, তার কত টেরিটরির খুন বাইরে করেছে? পারেন না। ত্রিপুরার এই গভর্নর যান, সুপ্রিম কোর্টে যেতে হয়েছে কেন? আরে এই জীবন বাবু, ত্রিপুরার গভর্নর যান, উত্তর দিন, কি করছেন? উত্তর দিন, সত্যজিৎ উত্তর দিন। ত্রিপুরার গভর্নর যান, ত্রিপুরার গভর্নর কি যান অমিত শাহের দেখা করতে? সুদীপ ত্রিপুরার গভর্নর যান। সুদীপবাবু কিছু বলছেন, সুদীপবাবু না প্লিজ। না, ওনারা এত গভর্নরের প্রোঅ্যাক্টিভিটি নিয়ে বলছেন, আমি জিজ্ঞেস করবো উত্তরপ্রদেশে এত ঘটনা ঘটে, উত্তরপ্রদেশের গভর্নর যান অমিত শাহের সাথে দেখা করতে? ত্রিপুরায় এত মানুষ ঘর ছাড়া, ত্রিপুরায় প্রতিদিন খুন হচ্ছে, ত্রিপুরার গভর্নর যান অমিত শাহের সাথে দেখা করতে, মিটিং করতে, যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী এখানে গণতন্ত্র হত্যা করছে, এই কথা বলতে যান। পশ্চিমবঙ্গে বিজেপি দল ক্ষমতায় বলে কি গভর্নর এত বেশি সক্রিয়, রাজ্যপাল এত বেশি সক্রিয়? দীপন বাবু এক্স্যাক্টলি। দেখুন, এখানে বিজেপি অবিজেপির কোনো মানে দেখুন, মহারাষ্ট্রেও তো তাহলে বিজেপি ত্রিপুরায় সরকার যান নেই, না কেন? তামিলনাড়ু ত্রিপুরার গভর্নর যান না কেন? সেখানে তো ত্রিপুরার গভর্নর যান না কেন? উত্তরপ্রদেশের গভর্নর যান না কেন? উত্তরপ্রদেশের গভর্নর যান না? উত্তর দিন। সাহেবের সঙ্গে গভর্নরের কেন কোনো সংঘাত নেই? আমার ব্রহ্মাস্ত্রের সময় হয়েছে, আমার ব্রহ্মাস্ত্রের সময় হয়েছে। আমি আজকের আলোচনার মূল প্রশ্ন হচ্ছে, আজকের আলোচনার ব্রহ্মাস্ত্র নেব আমি। সরকার যদি হিংসার শিকারই না করে সেক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা কি? আমরা গোপাল কৃষ্ণ গান্ধীর ভূমিকা নিয়ে আলোচনা করেছি, তা নিয়ে বিতর্ক রয়েছে, তার ভূমিকা, জগদীপ ধনকরের ভূমিকা তুলনামূলক আলোচনা রয়েছে, কিন্তু নন্দীগ্রামের সাপেক্ষে আজকের রাজ্যের যে পরিস্থিতি তাকে এই মুহূর্তে কোনো গুরুত্বই দিতে নারাজ তৃণমূল কংগ্রেস শাসক দল। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে পলিটিক্যাল ভায়োলেন্স বলে কিছু হচ্ছে না, যেটা হচ্ছে সেটা বিজেপি গিমিক ভায়োলেন্স, অর্থাৎ বিজেপি তৈরি করছে, ভায়োলেন্সের গিমিক তৈরি করছে। অর্থাৎ সরকার যদি হিংসার অভিযোগ স্বীকারই না করে তাহলে রাজ্যপালের ভূমিকা কি? আমার সুদীপবাবুর কাছে প্রশ্ন, রাজ্যপালকে তাহলে অন্তত আঁখো দেখি, অর্থাৎ সত্যিই কি ঘটছে সেটা দেখবার জন্য যেতে পারেন না? রাজ্যপাল সত্যি কি ঘটছে, 2008 সালের গোপাল কৃষ্ণ গান্ধীর ভূমিকা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। তখন বামফ্রন্টের আশীর্বাদে সকাল থেকে বিকেল রাত্রির পর্যন্ত ইলেকট্রিক থাকতো না। রাজ্যপাল
তখন ছিলেন গোপালকৃষ্ণ গান্ধী, রাজভবন 1 ঘন্টা অন্ধকার করে মোমবাতি জ্বালিয়ে থাকতেন। আজকে তো এই কোভিড সিচুয়েশন, বাংলার প্রাপ্য জিএসটি বাবদ 86,000 কোটি টাকা, বাংলার প্রাপ্য বুলবুলের টাকা, আমফানের টাকা, আজকে এত বড় বড় কথা বলতে উনি দিল্লিতে গেছেন। ওই জিএসটির টাকার জন্য তো একবারও প্রধানমন্ত্রীকে আর্জি জানান না। ওই বাংলার যে আমফানের টাকা, বাংলার বুলবুলের টাকা, সেটার জন্য তো আর্জি জানান না। কলতান বাবু কিছু বলছেন, শেষ দিকে চলে এসেছি। কলতান বাবু প্লিজ। বিজেপি দলটা নেতৃত্বহীনতায় ভুগছে। কলতান বাবু 30 সেকেন্ডে প্লিজ, শেষ দিকে চলে এসেছি, সবার কাছে যাব। কলতান বাবু 30 সেকেন্ডে প্লিজ। কলতান বাবু 30 সেকেন্ড। কলতান বাবু 30 সেকেন্ড। 2009 সালে কোথায় ছিল সুদীপ, যখন ওই আয়লা হয়েছিল আর মমতা ব্যানার্জি বলেছিলেন কেন্দ্রীয় সরকারকে যে এখানে টাকা দেবেন না, এগুলো সব ম্যানমেড হয়েছে, সুদীপ তখন কোথায় ছিল? আজকে 4টে মিথ্যে কথা বলে দিয়ে এখানে পার্কে চলে যাবে 10 মিনিটের শোতে। এই মিথ্যাচার চলবে নাকি পশ্চিমবাংলায়? পশ্চিমবাংলায় যা সন্ত্রাসের ঘটনা ঘটছে সেটা মমতা ব্যানার্জি স্বীকার না করলে তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে, এইটা আমাদের কথা। কিন্তু শুধুমাত্র মিথ্যে কথা বলে 10-15 মিনিটের শোতে পার পেয়ে গেলে হবে না তো। সময় শেষ কলতান বাবু। আমি সুমন, আমি দীপন বাবুর কাছে যাবো। দীপন বাবু হাত তুলছিলেন। দীপন বাবু প্লিজ 30 সেকেন্ডে, তারপর আমি সুদীপের কাছেও আসবো। সুদীপ বাবুর কাছে আসবো। দীপন বাবু 30 সেকেন্ডে। সংবিধানের 174 এবং 175 ধারায় রাজ্যপালের সম্পূর্ণ পাওয়ার আছে একটা বিধানসভার যে কোনো এমএলএ কে সামন করার এবং বিধানসভাকে অ্যাড্রেস করার। সেই মতন এবং 163 নম্বর ধারায় রাজ্যপালকে চিফ মিনিস্টার এবং তাদের কাউন্সিল অফ মিনিস্টারকে সাহায্য করতে হবে, রাজ্যপালকে সাহায্য করতে হবে আমাদের পশ্চিমবঙ্গের সংবিধানের রক্ষা করার জন্য। কিন্তু আপনি একটা উদাহরণ দেখান যেখানে মমতা ব্যানার্জি এবং তার মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী রাজ্যপালকে সাহায্য করেছে। রাজ্যপালকে সাহায্য করার একটা উদাহরণ দেখান সুমন বাবু প্লিজ, 30 সেকেন্ডের মধ্যে। দেখুন, সংবিধানটা ভালো করে পড়তে হবে। সংবিধানে 174-এর তার আগে একটা কথা আছে, রাজ্যপালের নিজস্ব কোনো অধিকার নেই, যা কাউন্সিল অফ মিনিস্টার তাকে জানাবে তাকে সেটাই ফলো করতে হবে। এটা ভারতবর্ষের রাষ্ট্রপতির ক্ষেত্রেও ঠিক, এটা রাজ্যপালের ক্ষেত্রেও ঠিক। অর্থাৎ কোনো প্রধানমন্ত্রীকে যেমন রাষ্ট্রপতি জ্ঞান দিতে পারেন না, তেমনি রাজ্যপালও কোনো নির্বাচিত মুখ্যমন্ত্রীকে জ্ঞান দিতে পারেন না। দীপন বাবুরা সংবিধান পড়েন না, এদের এই সমস্ত বিজেপির লোকদেরকে আপনারা মানে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বসান কেন? এই জন্যই তো লোকে গদি মিডিয়া বলে চিৎকার করে গালাগাল দেয়। সময় শেষ সুমন বাবু। লোকে কি বলে চিৎকার করে গালাগাল দেবে সেটা নিশ্চিতভাবে আমাদের প্রেরোগেটিভ নয়, লোকের প্রেরোগেটিভ। লোকে যা খুশি বলতে পারে, কিন্তু দীপন বাবুকে আমার দীপন বাবুর পরিচয় বসাতে হবে, অন্য কোনো পরিচয় বসাতে পারি না। তারপর বাকিটা দীপন বাবুর নিজস্ব মত, যেমন আপনার মত সাংবাদিক হিসেবে। আমি সুদীপের কাছে যাবো 30 সেকেন্ডে। সুদীপ প্লিজ। বলছি তো যে আজকে এই যে বিজেপির পক্ষ থেকে যিনি বলছেন, তো ওনাদেরকে একটু জিজ্ঞেস করুন না, ত্রিপুরায় কত মানুষ ঘর ছাড়া, উত্তরপ্রদেশে কত ধর্ষণ প্রতিদিন হচ্ছে। উত্তরপ্রদেশ বা ত্রিপুরার রাজ্যপালদের তো আমরা কখনো দেখিনি তাদের মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে কথা বলতে। আজকের বিজেপি নেতৃত্ব সারা বাংলা জুড়ে নেতৃত্বহীনতায় ভুগছে। ওরা বুঝতে পারছে না দিলীপ ঘোষ ওদের নেতা আর না তথাগত রায় ওদের নেতা। তাই জন্য খড়কুটো, বিজেপির খড়কুটো আর বাংলার জন্য বিজেপির কালো ধন, এটা হচ্ছে জগদীপ ধনকর। তাকে ভরসা করে বিজেপি রাজনৈতিক অক্সিজেন নিচ্ছে। এই রাজনৈতিক অক্সিজেন নিয়ে ওরা যদি মনে করে বাংলায় সার্ভাইভ করবে, ওরা করতে পারেন। সুদীপবাবু সময় যেহেতু শেষ, আমি আপনাকে একটা বাইট শোনাবো। সুদীপবাবু, আমাদের ভাষায় আমরা বলি বাইট, আসলে ঠিক বাইট না, একটা ঘোষণা। এটা গতকালে, তবু আমি আরেকবার শোনাচ্ছি আপনাকে, তারপর আমি আবার আপনাকে 30 সেকেন্ড সময় দেবো আমার প্রশ্নের জন্য। আগে শুনুন গতকালের ঘটনাটি, একটি ঘটনা, একটি বক্তব্য আরেকবার শোনাবো আপনাদেরকে। তৃণমূল নেতা মোদাস্সারের কথা বলছি। আমাদের কাছে যারা স্যালেন্ডার করেনি তাদের স্যালেন্ডার করাতে হবে, এটাও বলে দিচ্ছি আমি। আর না হলে ফুরফুরে আগে 100 দিনের কাজ করতে হবে, ভোগালিটুই হবে না। উদ্দেশ্যটা স্পষ্ট, লক্ষ্যটাও স্পষ্ট। ফুরফুরা গিয়ে 100 দিনের কাজ করতে হবে। কেন বলছেন মোদাস্সার? আসলে বলছেন ভাঙড়ে দাঁড়িয়ে নির্বাচিত বিধায়কের সঙ্গে ফুরফুরার সম্পর্ক আছে, তাই বলছেন ফুরফুরা গিয়ে 100 দিনের কাজ চান। যারা আমাদের কাছে সারেন্ডার করেননি তাদের কিভাবে সারেন্ডার করাতে হয় আমরা জানি। আমার সুদীপবাবু সহজ প্রশ্ন, হাতে মারা ভাতে মারা সংবিধানে দুটোই অপরাধ, নির্বাচিত সরকারের ক্ষেত্রে, জনপ্রতিনিধিদের ক্ষেত্রে। যখন কেউ এমন একটি কথা বলেন নির্দিষ্ট রাজনৈতিক দল না করার জন্য বা করার জন্য অপরাধ হিসেবে, তিনি এটাকে অপরাধ বলে বর্ণনা করছেন, তাকে এই শাস্তি দেওয়া হবে। তারপরেও এই লোকটির 24 ঘন্টা কেটে গিয়েছে, গ্রেফতার তো দূরের কথা, থানায় ডেকে কেউ জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি। আমার প্রশ্ন, যদি স্পোরাডিকও হয়, এটা কি প্রশ্রয় পাচ্ছে না?
না না, প্রশ্রয়ের কোনো বিষয়ই নয়। সে তো আপনার রিপাবলিক বাংলার একজন সাংবাদিক চাকরি পাইয়ে দেওয়ার নামে অভিযুক্ত হয়েছে। তার জন্য কি গোটা রিপাবলিক বাংলা সবাই চাকরি দেবে বলে টাকা নেয়? তা তো নেয় না। তৃণমূল কংগ্রেসের কেউ যদি অপরাধ করে, এটা তৃণমূল কংগ্রেসের তার জন্য শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, তারা তাদের মতো করে ডিসিশন নেবে। সুদীপবাবু, আমাদের শৃঙ্খলা, আমি শুধু আপনাকে একটা কথা জানাই সুদীপবাবু, আমাদের শৃঙ্খলা, সুদীপবাবু আপনি বলবেন আবার, আমি আপনাকে আবার 30 সেকেন্ড দেবো। আমি শুধু এটুকু জানিয়ে রাখি, আমি শুধু আপনাদেরকে এটুকু জানিয়ে রাখি, সুমনবাবু বলছেন, সুমনবাবু নাম করেননি, আপনি নাম করলেন বলে জানিয়ে রাখি, আমাদের যে সাংবাদিকের কথা বলছেন তাকে পুলিশ গ্রেফতার করার আগে আমরা চাকরি থেকে বরখাস্ত করেছি, তখনও পুলিশ গ্রেফতার করেনি। আমি বলছি আপনাদেরকে বরখাস্ত করতে হবে না, কিন্তু পুলিশ তার কাজটা তো করুক। না না, পুলিশের ভূমিকা কি আছে? এটা তো অ্যারেস্ট করার মতো কোনো বিষয়ই নয়। এটা অ্যারেস্ট করার মতো কোনো বিষয়ই নয়। সরকারি সুযোগ সুবিধা কোন একটা নির্দিষ্ট দল করা বা না করার জন্য কেউ কাউকে পাইয়ে বা না পাইয়ে দিতে পারেন, বা না পাওয়ার হুমকি দিতে পারেন? একদমই পারেন না, একদমই। যিনি বলেছেন সেটা তিনি অন্যায় করেছেন, গরিত অপরাধ। কিন্তু এরকম অপরাধ যদি আমি দিলীপ ঘোষটা প্রতিদিন প্ররোচিত, আর সিপিএম এর যিনি ওখান থেকে একেবারে শেষ দিকে চলে এসেছি, দীপনবাবু সংক্ষেপে প্লিজ। তাদেরকে বাংলার মাটিতে কোনো জায়গা নিয়ে দেয়, এটা ভাঙনের মানুষকেও বুঝতে হবে। একেবারে শেষ দিকে চলে এসেছি, দীপনবাবু প্লিজ সংক্ষেপে। আমাদের বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর চেষ্টা করেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি সুদীপ রাহাও কিন্তু আক্রান্ত হয়ে যাবেন মোদাসের বাবুর কাছে। আমি এটা গ্যারেন্টি দিয়ে বলছি, সুদীপ রাহা গেলে তিনিও আক্রান্ত হবেন মোদাসের বাবুর কাছে। আমি জানি না সুদীপ কিভাবে শুনবেন এটা। আমি কলাতন বাবু বলে কিছু বলতে চাইছেন, কলাতন বাবু একদম শেষ দিকে চলে এসেছি, প্লিজ সংক্ষেপে। আমি বলছি যে পশ্চিম বাংলায় এই যে ধরনের সন্ত্রাসের ঘটনা এখন চলছে, এইটা শুধু রাজ্যপালকে দিয়ে এটার মোকাবিলা করা যাবে না। যারা আক্রান্ত হচ্ছেন তারা জোট বেঁধে ওই প্রশাসনের বিরুদ্ধে, ওই আক্রান্ত মুদাস্সার ইত্যাদি যারা আছেন তাদের বিরুদ্ধে পাল্টা লড়াই করলেই তখনই তাদেরকে হচ্ছে যে কোথাও পুলিশে দেওয়া, কোথাও যা ঘটনা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। ফলে মানুষকে এক হয়ে ওটার বিরুদ্ধে লড়তে হবে। তখন সুদীপরা মোদাস্সারের পিছনে দাঁড়াবে না, মোদাস্সার সুদীপের পিছনে দাঁড়াবে, সেটা তখন তারপরে হিসেব হবে। কিন্তু মানুষকে জোট বেঁধে লড়াই করতে হবে। সমাজে তো একেবারে শেষ, সমাজে তো একেবারে শেষ। সুদীপ প্লিজ দুটো বাক্যে প্লিজ। সুদীপ, তোমাদের বাড়িতে সামলাও না প্লিজ। সুদীপের বক্তব্য শেষ কি? দলের বিষয় কেন এটা ভাবছো? বেশ, আমার সময় যেহেতু শেষ, আমার সবাইকে ধন্যবাদ দিতে হচ্ছে। সুদীপ রাহা, দীপন মজুমদার, কলাতন দাশগুপ্ত এবং সুমন ভট্টাচার্য, আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। অনির্বাণের অগ্নিবাণ তার বিতর্কের অংশটা এখানে শেষ করছে। অনির্বাণের অগ্নিবাণ এরপরে থাকছে ব্রেকিং নিউজের সেগমেন্ট। সেই সেগমেন্টে আপনাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবরগুলো নিয়ে, ব্রেকিং নিউজগুলো নিয়ে আমি ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। অনির্বাণের অগ্নিবাণে এই মুহূর্তে যে সবথেকে বড় খবরে চোখ রাখবো, যে ব্রেকিং নিউজে নজর রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চর মারার ঘটনায় অভিযুক্ত যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল তমলুক হাসপাতাল চত্বর থেকে। রহস্যজনকভাবে উদ্ধার হলো যুবকের দেহ। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসূনের সঙ্গে। প্রসূন, জানতে চাইছি এই সম্পর্কে তোমার কাছ থেকে। দেখো, একেবারে চাঞ্চল্যকর খবর এক্ষুনি উঠে এসেছে, যেটা মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যিনি চর মেরেছিলেন চণ্ডীপুরে, সেই অভিযুক্ত যে ছিল দেবাশিস আচার্য, যার বাড়ি তমলুকে। কিন্তু যারা অভিযোগ আজকে ভোরবেলায়, যেটা দেখা যায় কোনো অজানা ব্যক্তি কেউ বা কারা, তারা তমলুক হসপিটালের সামনে তাকে রেখে চলে যায় এবং তারপর তার চিকিৎসা হয়, কিন্তু কিছুক্ষণ পর তো মারা যায়, এমনটাই অভিযোগ উঠছে। যদিও তার পরিবারের লোক জানতো না এবং কিছুক্ষণ আগে তার পরিবারের লোক এই তমলুক হাসপাতালে এসেছে। তবে এই মুহূর্তে তার বডি কিন্তু মর্গে রাখা হয়েছে, এখনো পরিবারের লোক দেখতে পায়নি বা কি অবস্থা রয়েছে। তবে বিজেপির সূত্রে যে খবর, বিজেপি নেতা নবারুণ নায়ক তিনি যেটা অভিযোগ করেছেন যে কেউ বা কারা তাকে খুন করেছে, তার আঘাতের চিহ্ন রয়েছে শরীরে, এমনটাই তিনি অভিযোগ করেছেন। ধন্যবাদ প্রসূন। কথা বলছেন আমাদের প্রতিনিধি প্রসূনের সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চর মারা ঘটনায় অভিযুক্ত যুবকের অস্বাভাবিক মৃত্যু সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সম্পর্কে। এরপরে চলে যাব এই শহরের যান এবং জল যন্ত্রণার ছবিতে। বিধিনিষেধ শিথিল হওয়ার দ্বিতীয় দিনে যে ছবিকে সঙ্গে করেই পথে নেমেছিলেন শহরবাসী, এই মুহূর্তে অফিস ফেরতা মানুষ তারা ঠিক কতটা দুর্ভোগের মুখে, নাকি দুর্ভোগ কমলো অন্তত বাড়ি ফেরার সময়, তারই খবর নেব আমাদের প্রতিনিধি বিট্টুর কাছ থেকে। বিট্টু, কি দেখছো তোমার চোখের সামনে? দেখো, তুমি যে প্রসঙ্গটা তুলে ধরলে যে বাড়ি ফেরার সময় সেই অর্থে দুর্ভোগ ভোগ করতে হচ্ছে না, তার কারণ হচ্ছে দুপুর 2টার পর যখন শহরে 12খানা লক গেট একের পর এক খুলে দেওয়া হয়, তারপরেই আমরা দেখতে পারি শহরে যে চেনা জলচিত্র, সেই জল ছবি থেকে অনেকটা মুক্ত হয়ে যায় শহর কলকাতা। তোমাকে আমি জানিয়ে রাখবো, আজকে সকাল থেকে, কালকে যেহেতু সারা রাত গোটা রাত বৃষ্টি হয়েছে এবং সকালেও একের পর এক বৃষ্টি হয়ে গিয়েছে দফায় দফায়, সেই কারণে শহরে বিভিন্ন জায়গায় জল জমেছে। উত্তর থেকে দক্ষিণ মধ্য কলকাতা প্রত্যেক কটা জায়গায় আনাচে কানাচে জল ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। তোমাকে জানিয়ে রাখবো, দক্ষিণ কলকাতা 122 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে
সারদান এভিনিউ, লেক গার্ডেন্স, এর পাশাপাশি ঠনটনিয়া, কালীবাড়ি, গোটা কলেজ স্ট্রিট চত্বর, শিয়ালদার বিভিন্ন জায়গায় জল জমেছিল। এবং তারপরই যেটা আমরা জানতে পারলাম যে জল প্রথম দিকে না সরার অন্যতম কারণ হচ্ছে গঙ্গায় জোয়ার ছিল একেবারেই, তারপরে লক গেট খুলে দেওয়া এবং জোয়ার চলে যাওয়াতে এই মুহূর্তে জল যন্ত্রণা থেকে মুক্ত শহর। এই মুহূর্তে নিশ্চিতভাবে অফিস ফেরতা মানুষদের জন্য, নাগরিকদের জন্য অত্যন্ত ভালো খবর। এরপরে যে খবরে চোখ রাখবো, দুর্গাপুরের বুদবুদের খবরে চোখ রাখবো, বর্ধমানের বুদবুদের খবরে চোখ রাখবো। দুর্গাপুর থেকে 10 কিলোমিটার দূরত্ব, কিন্তু সেখানেই এসে প্রায় পশুর মতো জীবন কাটাতে হচ্ছে আউশ গ্রামের একদল মানুষকে। বুদবুদের ভাতকুন্ডায় তাঁবুর নিচে এই মানুষগুলি, যাদের ছবি দেখতে পাচ্ছেন, এই জমা জলের মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছে। তার কারণ তারা আউশ গ্রামে নিজের বাড়িতে ফিরতে পারছেন না বিজেপি করার কোটানকোট অপরাধে। কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিসের সঙ্গে। শিবাশিস, তোমার কাছ থেকে জানতে চাইবো এই ঘটনা সম্পর্কে। দেখো, আমরা যেমনটা জানতে পাচ্ছি যে বুদবুদের যে ছবি আমরা রিপাবলিক বাংলায় তুলে ধরছি, বুদবুদে তারা কিন্তু তাঁবুর মধ্যে দিন গুজরান করছেন এবং এরা কিন্তু মূলত আউশ গ্রামের লোক। এবং তুমি যেমনটা বলে, এরা বিজেপি কর্মী যারা আক্রান্ত হয়েছেন ভোট পরবর্তী হিংসায় বলে অভিযোগ, এবং তারপরই তারা কিন্তু এইখানে আশ্রয় নিয়েছেন এই বুদবুদের তাঁবুতে। আমরা একটু আগে এই প্রসঙ্গে কথা বলেছি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে। বহু বিজেপি কর্মী রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত, যাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন না বিজেপির রাজ্য নেতৃত্ব বা বিভিন্ন জেলা নেতৃত্ব, তারা আজকেও তাদের একেবারে শিবাশিস, তবে যেভাবে বিজেপির জেলা নেতৃত্ব পর্যন্ত এদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেননি এবং এদের কাছে পৌঁছননি, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই যে অস্থায়ী শিবিরটা ছবির আপনাদেরকে দেখালাম, এই অস্থায়ী শিবিরটা সিপিআইএমএল রেড স্টার তৈরি করে দিয়েছে। যতটুকু আশ্রয় সাহায্য তারা পেয়েছেন বিজেপি কর্মীরা সিপিআইএমএল রেড স্টারের কাছ থেকে, দলের সভাপতি, জেলা সভাপতি, তাদের কাছ থেকে, নেতৃত্বের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো সাহায্য, আশ্রয়, এমনকি খোঁজ খবরটুকু পর্যন্ত তাদের জোটেনি। আর ঠিক এখানেই বিজেপির নিচুতলাতে অনেক জায়গাতেই জমছে ক্ষোভ। আজকের মতো অনির্বাণের অগ্নিমান এখানেই শেষ করছি। ব্রেকিং নিউজ সেগমেন্টও শেষ করছি, কিন্তু এরপরে সরাসরি আপনাদের সঙ্গে থাকবে স্বর্ণালী। এই শহরের জল যন্ত্রণার ছবির কথা আপনাদের যেরকম দেখালাম, এই শহরের পাশাপাশি গোটা রাজ্যের হিংসার ছবির কথা যেরকম দেখালাম, ঠিক তেমনি বিধানসভা নির্বাচনের পর বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে। আর সেই অধিবেশনে এবার নজর থাকবে কোন দিকে, তা নিয়ে আপনাদের সঙ্গে থাকবে সোজাসুজি স্বর্ণালী।